আলো ঝলমলে হলরুমটা এই মুহূর্তে কানায় কানায় ভর্তি। আত্মীয় পরিজনেরা মেতেছেন খোশ গল্পে। বাচ্চারা করছে ছোটাছুটি। পরিবেশটা মধুর করে তুলতে সাউন্ড সিস্টেমে হালকা সুরে বাজছে সেতার। সব মিলিয়ে একটা সুখের আমেজ বইছে বাতাসে। বন্ধুদের সহ দুর্জয় নিচে নেমে আসার পর দেখতে পেল দুই বাবা সহ ঘরের পুরুষেরা কাজী সাহেবের সাথে বসেছে আলাপচারিতায়। দুর্জয় ওখানেই গেল। দেন মোহর নিয়ে কথা হচ্ছিল। কতটুকু উসুল আর কতটা বাকি থাকবে সেটা প্রশ্ন করছিলেন কাজী সাহেব। কেউ কিছু বলার আগেই দুর্জয় উত্তর দিয়ে দিল, পুরোটুকু উসুল লিখে দেন। আমি দেন মোহর বাকি রাখব না। দুর্জয়ের এই স্পষ্টভাষী ভাবটাকেই সবাই সবসময় পছন্দ করে এসেছে, আজও সেটার ব্যতিক্রম হল না। মুখে মিথ্যে অভিমান প্রকাশ করে রাখলেও ছেলের প্রতি গর্ববোধ করছেন শফিউল। উন্নত মানের একজন পুরুষ হওয়ার পরিচয় দিচ্ছে দুর্জয়, যেটা নির্দ্বিধায় একজন বাবার জন্য গর্বের ব্যাপার। ওদিকে মেয়ের সোনায় মোড়ানো ভাগ্য দেখে আবেগাপ্লুত ফারুক। স্ত্রীর মৃত্যুর পর দুই মেয়েকে নিয়ে ভীষণ চিন্তা করতেন তিনি। এদের দুজনের জন্যই নিজের জীবনের গতিও রোধ করেছিলেন। আরেক নারী আসলে সে হয়তো স্ত্রী পেতেন, তবে তার মেয়েরা মা পেত কিনা সেটার নিশ্চয়তা ছিল না। কিন্তু মেয়ে দুটো বড় হওয়ার পর মাথায় ঘুরতে লাগল আরেক দুশ্চিন্তা। এতদিন নিজের ডানার মাঝে নিজের রাজকুমারীদের আগলে রেখেছিলেন, বাইরের কোনো অসুবিধের আঁচ আসতে দেননি। কিন্তু বিয়ের পর এদের দায়িত্ব পাবে অন্য দুই পুরুষ। তারা কি তখন এদেরকে আগলে রাখবে ঠিক ফারুকের মতন? এই চিন্তায় রাতদিনের ঘুম হারাম ছিল তার। তবে সেহেরের বিয়ের পর রেদওয়ানকে পেয়ে আর আজ শুভার জন্য দুর্জয়কে লড়াই করতে দেখে এতদিনের সব চিন্তা এখন ধুলোয় মিশে গিয়েছে। এখন তিনি একেবারে নিশ্চিন্ত তার রাজকন্যাদেরকে নিয়ে। তাদের সুপাত্রে দান করা হয়েছে। কাজী সাহেবের সাথে আলোচনা শেষ হওয়ার পর তিনি বিয়ে পড়ানোর জন্য বর বউকে নিয়ে আসতে বললেন। দুর্জয় তো আগেই হাজির। নাহার দিশাকে বললেন সবাই যেন শুভাকে নিয়ে নিচে নামে। কিয়তক্ষণ পরেই রুমের হৈহুল্লোড় কেমন স্থিত হয়ে গেল। দুর্জয় বন্ধুদের সাথে একপাশে দাঁড়িয়ে কথা বলছিল। পরিবেশে পরিবর্তন লক্ষ্য করে আশপাশে তাকাল ও সবার দৃষ্টি অনুসরণ করে চোখ রাখল সিঁড়ির দিকে। আর ঠিক তখনই বোধহয় জীবনের প্রথম হার্ট অ্যাটাকটা হল ওর। হালকা গোলাপি শাড়ি পরিহিত এক শুভ্র পরীকে দেখে হৃদস্পন্দনের গতি ব্যাহত হল। চোখ দুটো আটকে গেল সেই মায়াবী মুখশ্রীতে, যেটা গত ১৯ বছর থেকেই দেখছে। তবে আজ এই মুহূর্তের মতন আনকোরা এতটা সুন্দর আগে লাগেনি দুর্জয়ের চোখে। এটার কারণ কি? দুর্জয়ের কপালে হালকা ভাঁজ পড়ে মুহূর্তেই আবার টান টান হয়ে যায়। উত্তরটা তো স্বয়ং শুভা নিজেই নিয়ে নামছে। আজ ও সেজেছে দুর্জয়ের অর্ধাঙ্গিনীর রূপে। দুর্জয় যেভাবে দেখতে চায় ঠিক সেভাবে। মনটা প্রশান্তিতে ভরে উঠলেও সেটা সবার সামনে প্রকাশ হতে দিল না ও। এই অনুভূতি দেখার অধিকার শুধু একজনের, আর তার সামনে সেটা উপস্থিত করবে দুর্জয়। এই কারণেই চোখ নামিয়ে গম্ভীর ভাবটাই ধরে রাখল নিজের ব্যক্তিত্বে। ছোট চাচার ইশারা স্টেজের সামনে চলে গেল। উপস্থিত প্রতিটা ব্যক্তি শুভার রূপের প্রশংসায় পঞ্চমুখ। শাড়ির সাথে শুভা সেরকম কোনো গহনা পরেনি। নাহারি মানা করেছিলেন কোনো এক কারণে। তবে এত সাদামাটা ভাবে আসলেও শুভাকে অপ্সরার থেকে কোনো অংশে কম লাগছে না। ওর নিজের দুটিই যেন ছড়িয়ে পড়ছে পুরো কক্ষ জুড়ে। তবে শুভা ভেতর থেকে ভীষণ পরিমাণে নার্ভাস হয়ে আছে। আজকেই এই মুহূর্তটার জন্য দুর্জয়ের অপেক্ষা কয়েক সপ্তাহের হলেও ওর অপেক্ষা বহু বছরের।
একসময় যেই স্বপ্ন ভেঙে গিয়েছিল পুরো দমে, আজ সেটা বাস্তবতায় রূপ নিয়েছে। তবে এই বাস্তবতাটাকে শুভা ঠিকঠাকভাবে সামলাতে পারছে না। অনুভূতিরা বেসামালভাবে নাড়া দিচ্ছে পুরো অস্তিত্ব জুড়ে। হলরুমের ঠিক মাঝখানে একটা ছোট্ট জায়গা সোনালির মাঝে সিকোয়েন্সের কাজ করা শিফনের পর্দা টানানো হয়েছে। ওটার দুপাশে রাখা হয়েছে মাটিতে বসার জন্য রাজকীয় গদি। তার আশপাশ দিয়ে ফ্লোরে বিছিয়ে দেওয়া হয়েছে চাদর। দুর্জয় এসব দেখে ভালোই চমকেছে। পাশে রেদোয়ানের দিকে তাকিয়ে মুখ খুলল। রোদোয়ান, এত কম সময়ে এত কিছু কিভাবে? রেদোয়ান ভাইয়ের কাঁধে হাত রেখে আদুরে স্বরে বলল, তোমার বিয়ে ভাই। আমাদের জন্য কত খুশির বিষয় এটা জানো? এইটা তো কিছুই না, সময় থাকলে আরও অনেক কিছুই করতাম। তবে ব্যাপার না, রিসেপশনে সেইভাবে আয়োজন করব দেখো। আর তোমার সাথে সাথে আমার একমাত্র শ্যালিকারও তো বিয়ে। দুলাভাই হিসেবে একটা দায়িত্ব আছে না? দুই ভাই এই কথায় হেসে ফেলল বড় করে। দুর্জয় শুধু রেদোয়ানকে জড়িয়ে বলল, থ্যাঙ্কস। এনিথিং ফর ইউ ভাই। দুর্জয় চোখ বুজে প্রশান্তিতে। এই বাক্যটা ওর জন্য, ওর প্রতিটা ভাই বোন বলে, এনিথিং ফর ইউ। ওদের এত ভালোবাসার প্রতিদান কিভাবে দেবে দুর্জয় ওর জানা নেই। তবে প্রতিজনকে ও আগলে রাখবে সবসময়, এই প্রতিজ্ঞা আবারও নিজের সাথে করল। কাজী সাহেবের ডাকে ফিরল দুর্জয়। ওকে বসার আহ্বান জানাচ্ছেন তিনি। পর্দার একপিসের গদিতে হাঁটু গেড়ে দুর্জয় বসল। অপর পাশে সেহের আর রাদিয়া মিলে শুভাকে বসিয়ে দিল। দুর্জয় সোজাসুজি দেখতে পেল নিজের প্রিয়তমাকে, পুতুলের মতন মাথায় ঘোমটা পরে বসে থাকতে। শিফনের পর্দাটার জন্য শুভাকে একটা আবছায়া অবয়বের ন্যায় ধরা দিচ্ছে দুর্জয়ের কাছে, যেটার কারণে অসম্ভব মায়াবী লাগছে মেয়েটাকে। দুর্জয় চোখ নামিয়ে আপনমনে হাসির রেখা ফোটায় ঠোঁটে, যা দৃষ্টিগোচর হয় সবার। এদিকে মাহেন্দ্রক্ষণটাকে দর্শন করে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে শুভার। আর কিছু মুহূর্তের মাঝেই ও পুরোপুরি হয়ে যাবে ওর প্রণয় পুরুষের। এই সুখ রাখবে কই শুভা? বর কনেকে বসিয়েই সবাই ওদের পেছনে মাটিতে মেলানো সাদা চাদরের ওপর বসে পড়ল। শফিউল আজম কাজী সাহেবকে বিয়ে পড়ানো শুরু করতে বললেন। অনুমতি পেয়ে প্রথমে কাজী সাহেব শুভার কাছে আসলেন। নাভিদ আজম চৌধুরী দুর্জয়ের স্ত্রী হওয়ার জন্য ওর সম্মতি চাইলেন। ঠিক সেই মুহূর্তে টুপ করে কয়েক ফোঁটা অশ্রুকণা গড়িয়ে পড়ল শুভার নয়ন বেয়ে। হালকা ফুফিয়ে উঠল। সাথে সাথেই পাশে বসা সেহের পেছনে হাত দিয়ে জাপটে ধরল বোনকে। ওর চোখেও বর্ষা। মুহূর্তের জন্য পরিবেশ ভারী হয়ে এল। পর্দার এ পাশে বসে গম্ভীর নজরে নিজের প্রেয়সীকে কাঁদতে দেখল দুর্জয়। এদিকে কাজী সাহেব বলেই চললেন, আপনার সম্মতি থাকলে বলুন কবুল। দুর্জয় কান পেতে রয়। একটি শব্দ শোনার অধীর অপেক্ষা তৃষ্ণার্ত পাখির মতন অপেক্ষা করে। সময় অতিক্রম হয়। সেহেরকে বলতে শোনা যায়, কবুল বল আপু। কবুল। এক গভীর দীর্ঘশ্বাস পাড়ি দিয়ে যেন দুর্জয়ের বুকে প্রশান্তির ঢেউ আছড়ে পড়ল। দু চোখ আপনাতেই বন্ধ হয়ে এলো ওর, শুভার অধর ছুঁয়ের বের হওয়া 3 অক্ষরের এক শব্দ শুনে। নিজেকে সুখের চূড়ায় অনুভব করল ও। কাজী সাহেব আরও দুবার জিজ্ঞেস করলেন। এই 2 বার শুভার সময় লাগল না। নিঃসংকোচভাবে নিজের সম্মতির জানান দিয়ে কবুল বলল। সবাই এরপর সমস্বরে বললেন, আলহামদুলিল্লাহ। এরপর কাজী সাহেব আসলেন অপর পাশে, দুর্জয়ের কাছে। শুভা তাবাসসুমকে নিজের জীবন সাথী হিসেবে গ্রহণ করার জন্য ওর সম্মতি চাইলেন।
উত্তরে সরাসরি দুর্জয় শুভার দিকে তাকিয়ে গমগমে কণ্ঠে বলল, আলহামদুলিল্লাহ, কবুল। সাথে সাথেই হৈ হৈ করে উঠল অনেকেই। তবে দুর্জয়ের সেদিকে মন নেই। ওর দৃষ্টি আটকে আছে সামনের রমণীর দিকে, যে কিনা ওর কবুল শোনার সাথে সাথেই নিজের শাড়ির আঁচল খামচে ধরল। মৃদু কাঁপলও বোধ হয়। দুর্জয় বাঁকা হাসে। কাজী যখন আবার সম্মতি চায়, তখন দুইবারই আরও দৃঢ়তার সাথে কবুল উচ্চারণ করে দুর্জয়। শেষ কবুল বলার পর কাজী সাহেব দোয়া ধরলেন। হাত তুলল দুর্জয় শুভা উডয়ী। হয়তো দুইজনের মন থেকে একটাই দোয়া বেরিয়ে আসল, নিজেদের সুখী দাম্পত্য জীবনের জন্য মহান রবের কাছে দোয়া, তার বন্ধন অটুট রাখার দোয়া। কাজী সাহেব আমিন বলে দোয়া শেষ করার সাথে সাথেই খুশির বাঁধ যেন ভেঙে যায় চৌধুরী নিবাসে। নিজেদের স্থান থেকে উঠে সবাই নিজেদের মাঝে কোলাকুলি করল। দুর্জয় নিজে থেকেই দাঁড়িয়ে পড়লে ওকে জড়িয়ে ধরে শুভকামনা জানালো অনেকেই। সেহের সুন্দর করে শুভাকে দাঁড় করাল। এদিকে রেদওয়ান আর দিশা খোরমার থাল নিয়ে সবার মাঝে সেটা বিতরণে ব্যস্ত হয়ে পড়ল। নাহারের নির্দেশনায় শুভাকে স্টেজে নিয়ে সুসজ্জিত সোফায় বসানো হল। দেখাদেখি দুর্জয়ও এসে বসল ওর পাশে। স্বামী স্ত্রী হিসেবে প্রথম এক অপরের সান্নিধ্যে আসল দুজন। শুভার যে কেমন লাগছিল তখন, তা ভাষায় হয়তো কোনো কালেই প্রকাশ করতে পারবে না ও। দুজন পাশাপাশি বসতেই ওদের ঘিরে মানুষজনের ভিড় দেখা দিল। এদের মাঝেই কাজী সাহেব এসে দুর্জয়ের কোলে ম্যারেজ রেজিস্ট্রি খাতাটা রাখলেন। একটা জায়গা দেখিয়ে সই করতে বললেন। কলমটা হাতে নিয়ে নির্দ্বিধায় সই করে ফেলল দুর্জয়। এবার কাজী সাহেব শুভার দিকে খাতাটা বাড়িয়ে দিতে বললেন ওকে। সযত্নে দুর্জয় নিজেই শুভার কোলে খাতাটা রাখল। তারপর কলমটা এগিয়ে দিল ধরার জন্য। সেই সময় ক্ষণিকের জন্য শুভা চোখ তুলে তাকায়। সদ্য বিবাহিত স্বামীর মাদকময় দৃষ্টির আঘাতে ভেতর থেকে কেঁপে উঠেও তাড়াহুড়োয় চোখ নামায়। এই মানুষটাই ওর মৃত্যুর কারণ হবে, শুভা নিশ্চিত। ওকে মারার জন্য আফিম মেশানো ওই দু চোখই যথেষ্ট। দুজনের বিয়ের রেজিস্ট্রি হয়ে গেলে কাজী সাহেব বিবাহের কার্যবিধি সম্পন্ন হওয়ার ঘোষণা করলেন। উনি সরে যেতেই বড়রা কাছে আসল। শুভা দুর্জয় একসাথে দাঁড়িয়ে শ্বশুর শাশুড়ি সহ সব একে একে সব গুরুজনদের সালাম করল। সবাই মন ভরে দোয়া দিলেন ওদের। এরপর শুভাকে বসিয়ে নাহার আসলেন কাছে। হাতের ওনার লম্বা একটা গয়নার বাক্স। মুখ ভর্তি হাসি নিয়ে বললেন, আমি সবার সামনে আমার বউকে সাজিয়ে দিতে চাচ্ছিলাম, তাই তোর গলা খালি রাখতে বলেছিলাম সেহেরকে। আয় তো মা, এই হারটা পরিয়ে দেই তোকে। আমার শাশুড়ি এটা আমাকে বিয়ের সময় দিয়েছিলেন, আজ আমি আমার বউকে দিলাম। বলেই বাক্স থেকে হাতে তুললেন 3 লহরের সীতার হারটা। নিখুঁত কারুকাজের গয়নাটা গলায় চড়িয়ে দিলেন শুভার। তবে বিপত্তি বাঁধল পেছনে হুক আটকানো নিয়ে। নাহার সেটার নাগাল পাচ্ছিলেন না। হারটা ধরেই পেছনে সেহেরকে সাহায্যের জন্য ডাকতে যাবেন তার আগেই পাশ থেকে দুর্জয় স্থির স্বরে বলে উঠল, আমাকে দাও আম্মু, আমি লাগিয়ে দিচ্ছি। নাহার ছেলের দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিয়ে নিজের হাত সরিয়ে আনলেন। ততক্ষণে দুপাশ দিয়ে হারটা ধরতে গিয়ে পুরা শুভাকে নিজের আলিঙ্গনের বেড়ায় বেঁধে ফেলেছে দুর্জয়। অতিকাঙ্ক্ষিত পুরুষালী ঘ্রাণটা নাকে স্পর্শ করতেই শুভার মাথা ভনভন করতে লাগল। লোকচক্ষুর আড়ালে শ্বাস ভারী হয়ে উঠল ওর। এদিকে হুকটা দেখার জন্য দুর্জয়কে ঝুঁকতে হয়েছে শুভার কাঁধে। স্পষ্টই শুনতে পেয়েছে স্ত্রীর ভারী নিঃশ্বাসের বেসামাল ছন্দ। বুঝতে বাকি নেই হঠাৎ এই আচরণের মূল কারণ।
নিঃশব্দে বাঁকা হেসে নিজের ঠোঁটজোড়া সবার আড়ালে বসিয়ে দিল শুভার কানের ভাঁজে। ক্ষীণ স্বরে বলল, এখনো কিছুই করলাম না, তাতেই নিঃশ্বাসের এই হাল? রাতে তোর কি হবে তাহলে? দুম করে চোখ খুলে অক্ষি কোটর বড় বড় করে দুর্জয়ের দিকে ঘোরার চেষ্টা করে শুভা। দুর্জয় তখনই একটু জোরে বলে ওঠে, মাথা নিচু না রাখলে হুকটা দেখতে পাব না তো। মাথা নামিয়ে রাখো। কি নির্লজ্জ! সবাইকে শুনিয়ে শুভাকে চুপ করিয়ে দিল অসভ্য লোকটা। শুভা অসহায় হয়ে মাথা আবার নোয়াল। ততক্ষণে হাড়ের হুক লাগানো শেষ। হাত সরিয়ে আনতে যাওয়ার ঠিক আগে আবার শুভার কানে ঠোঁট রাখে দুর্জয়, আবার সেই মাদক মাখানো ক্ষীণ স্বরে বলে, খবরদার নিজে থেকে এই হার খুলবি না। লাগিয়ে যেহেতু আমি দিয়েছি, আমি। শুভাকে একেবারে অনুভূতির অতল গহ্বরে ডুবিয়ে দিয়ে দুর্জয় ভদ্র বসল। এমন ভাব নিল চেহারায় যেন সব স্বাভাবিক। অথচ শুভার অবস্থা করে দিয়ে গেল পুরোই বাধহীন, বেসামাল। পুরো সন্ধ্যা জুড়ে ওদের রইল সবাই। এত ভিড়ের মাঝে দুর্জয় আর শুভার কাছে সেভাবে যেতে পারেনি। ওকে ব্যস্ত করে রেখেছিল বন্ধুরা, আর শুভাকে নিয়ে নাহার আত্মীয় স্বজনদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন। সময় হল রাতের খাবার আয়োজনের। দুপুরেই শফিউল বাবুর্চি ডেকে রান্না শুরু করিয়ে দিয়েছিলেন। পোলাও, মুরগির রোস্ট আর গরুর ভুনা বাবুর্চিরা করেছে। আর বাসায় নাহার, রুবি মিলে বানিয়ে ফেলেছে ডিমের কোরমা আর কাবাব। তাড়াহুড়ো যতটুকু সুন্দর করে আয়োজন করা যায় তাই চেষ্টা করেছে সবাই মিলে। সেহেরের খুশির মাত্রা কয়েকগুণ ছাড়িয়ে বসে আছে। সবকিছু ছাপিয়ে এক সুখেই সে বিভোর। তার আপন বোন, তার কলিজা, তার শুভা এখন তার সাথেই থাকবে একই বাড়িতে, চিরজীবনের জন্য। দুই বোন একই পরিবারের দুইটা বউ। সুখে দুঃখে একসাথে সামলাবে সবকিছু দুজন। একসাথে আগলে রাখবে চৌধুরী নিবাসকে। সেই আত্মতৃপ্তি নিয়ে যখন খাবারের তদারকি করছিল তখনই পাশে এসে দাঁড়াল দুর্জয়। সেহের ব্যস্ত? সেহের দুর্জয়কে দেখে তটস্থ হয়ে দাঁড়ায়। ভাসুর হওয়ার সাথে সাথে এখন বোন জামাই ও সে, সম্মানের পাড়া ভারী হয়েছে না? না ভাইয়া, ব্যস্ত না। বলুন, কিছু লাগবে? দুর্জয়কে একটু ইতস্তত দেখায়, যেটা সেহেরের চোখ এড়ায় না। এরপর দুর্জয় বলে, আমার একটা কাজ করে দিতে পারবা? সন্ধ্যার অনুষ্ঠান শেষ হতে হতে রাত 12:30 পার হল। আত্মীয়রা একসাথে হলে গল্পগুজবে সময় বয়ে যায় পানির মতন। কারো কি কোনো হিসেব থাকে নাকি? সবাইকে একে বিদায় দিয়ে শফিউল পরিবারের সদস্যদের আরাম করার জন্য বলে উঠে যান দিকে। ফারুক ও তার ভাইয়ের জন্য গেস্ট রুম আগেই রেডি করে রাখা হয়েছিল। তারাও চলে গেলেন শুতে। নাহার, রুবি আর ফারিয়া মিলে নিচের কিছু টুকটাক কাজ গোছালেন। সেহেরকে পাঠিয়ে দেওয়া হল শুভার কাছে। যেহেতু শফিউল আগেই বলেছিলেন যে শুভা দুর্জয়ের সাংসারিক সম্পর্ক এখন হবে না, তাই দুর্জয়ের রুমে না বাসর সাজানো হয়েছে, আর না আজ রাতে তাদের একসাথে থাকার কোনো আদেশ এসেছে। তাই শুভাকে সাহায্য করতে সেহেরকেই পাঠানো হল। রাত 1:30।
স্তব্ধ নীরবতায় ছেয়ে আছে পুরো পরিবেশ। তিমিরের আধারে ডুবেছে গোটা চৌধুরী নিবাস। শুধু শুভার রুমের আলো ঝালানো। এখনো শুভা নিজের সাজ খোলেনি। ভালো করে বলতে হলে বলতে হবে, খুলতে পারেনি। কারণ সেহের কোনোভাবেই ওকে বিন্দু না, নিজেকেই নিজে শুভা ধরতে পারছে না। কি আশ্চর্য ঘটনা, তাই না? তবে এটাই সত্যি। গত আধা ঘন্টা ধরে শুভা কাকতি মিনতি করেও পারছে না সেহেরের মন গলাতে। সেহেরের একটাই কথা, তোকে ভীষণ সুন্দর লাগছে রে শুভ, আর একটু দেখতে দে না। সেহের এবার না হেসে পারে না। আপু, আর কতক্ষণ? সারাদিন অনেক ধকল গিয়েছে আমার ওপর, এখন একটু রেস্ট নিতে চাই। সেহের এসে শুভার পাশে দাঁড়ায়, চেহারায় কপট বিরক্তি। তোর রেস্ট নিতে ইচ্ছে করছে এই রাতে? বোনের ইঙ্গিত বুঝতে একটুও কষ্ট হয় না শুভার। সাথে সাথেই মুখ চোখ লাল হয়ে যায়। সেহের সেটা দেখেও ছাড়ে না ওকে। আচ্ছা শুভা, আজকে প্রকৃতপক্ষে তোর আর ভাইয়ার বাসর রাত, সেটা কি ভুলে গেলি? ঘুমানোর চিন্তা মাথায় আসে কেমনে? শুভা কুণ্ঠায় ঠোঁটে হাসি ছড়ায়, কিন্তু অসহায় ক্ষীণ কণ্ঠে বলে ওঠে, ভুলে যাব কেন? তবে বড়রা তো মানা করেছে, তাই। সেহের মিটিমিট হেসে কাছে আসে। তোর কি মন চাচ্ছে বলতো? শুভার কান গরম হয়, গরিমসি করে বলে, ধুর আপু, তুমিও না। এর মাঝেই দরজায় টোকা পড়াতে দুজনেই ওদিকে তাকায়। শুভার ভ্রু কুঞ্চিত হয়। এই সময় কে আসলো আপু? দুলাভাই নাকি? সেহেরের হাসি বদলায় না, বিজ্ঞের ভাব ধরে দরজার আগাতে নিয়ে বলে, দেখি কার দুলাভাই আসলো, তোর নাকি আমার? শুভা কথাটা বুঝে ওঠার আগেই সেহের দরজা খুলে আর ওদের সামনে প্রকট হয় দুর্জয়। মোহাবিষ্ট দৃষ্টি সোজাসুজি শুভার দিকে। এদিকে নিজের সদ্য হওয়া স্বামীর দিকে চেয়ে পাথর বনে যায় শুভা। এতটাই হকচকায় যে নিজের দৃষ্টিও নামাতে ভুলে যায় ও। সেহের দুজনকে এক একবার করে দেখে ফিক করে হেসে ফেলে। আশপাশের স্তব্ধতায় সেই হাসিটাও জোরালো লাগে দুর্জয়ের কাছে। নিজের সম্বিত ফিরে পেয়ে রুমের ভেতরে প্রবেশ করে ও। সেহেরের দিকে তাকাতেই সেহের বলে ওঠে, নিন ভাইয়া, আপনার কাজ আমি করে দিয়েছি। বড়দের আদেশ সম্পূর্ণ উপেক্ষা করে বড় একটা রিস্ক নিয়ে আপনার সাথে আপনার স্ত্রীর সাক্ষাৎ আজ রাতে করিয়ে দিলাম। তবে সময় কিন্তু মাত্র 1 ঘন্টা। আম্মা, চাচিরা তাহাজ্জুদের জন্য শেষ রাতে ওঠেন। তখন কিছু একটা টের পেলে কেলেঙ্কারি হয়ে যাবে। তাই যত প্রেমালাপ আছে, এর মাঝেই সেরে ফেলুন। আমি ঘণ্টাখানেক পরে আসব। কৃতজ্ঞতার হাসি হাসে দুর্জয়। ধন্যবাদ সেহের। সেহের হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকা শুভার দিকে চেয়ে এবার প্রশান্তির হাসি দেয়। আমি আসছি। বাইরে থেকে নিঃশব্দে দরজা লাগিয়ে পা টিপে টিপে রাদিয়াদের রুমের সামনে এসে দাঁড়ায় সেহের। 3 টোকা দিতেই খুলে যায় দরজা। দিশার উৎসুক মুখটার দেখা পাওয়া যায়। ভাইয়া রুমে গিয়েছে? চাপা খিলখিল হাসি দিয়ে সেহের ওপর নিচ মাথা নাড়ায়। দিশা সেই একইভাবে হেসেই পাশে সরে দাঁড়ায় ভাবিকে ঢুকতে দেওয়ার জন্য। সেহের ঢুকতেই দিশা দরজা বন্ধ করেই জাপটে ধরে ওকে। এই ভাবি ভাবি, বড় ভাইয়ার এক্সপ্রেশন কেমন ছিল বলো না? শুভাকে দেখে কি করল ও?
সেহের দিশাকে ছাড়িয়ে কপট রাগ দেখিয়ে রাদিয়ার পাশে যেয়ে বসল। অথচ ঠোঁটে হাসির রেশ লেগেই আছে। আরে ধুর, আমার সামনে আর ভাইয়া কিছু করবে নাকি, বোকা মেয়ে? তাই তো করবে তো এখন। রাদিয়ার দুষ্টুমি ভরা কথার টানে খিলখিল করে হেসে ফেলল তিনজন। মূলত ভাসুরের করা আবদার তার দুই ননদের কাছে লুকাতে পারেনি সেহের। দুর্জয় যে রাতে কিছুক্ষণের জন্য শুভার সাথে দেখা করতে চেয়েছে সেটা জানিয়ে দিয়েছিল ওদের। এখন তিনজন মিলে একঘরে বসে সেই 1 ঘন্টা পার হওয়ার অপেক্ষায় আছে। রাদিয়া তখনই হুট করে বলল, ছোট বোনকে ওর স্বামীর কাছে দিয়ে এসে নিজে কেন ননদদের সাথে বসে আছো গো ভাবি? আমাদের তো আরেকটা ভাইও আছে, তাকে এভাবে একা ফেলে রাখলে হবে? সেহের এবার কপট রাগ দেখায় রাদিয়াকে। পাগল হয়েছ? তোমার ভাইয়ের কাছে এখন গেলেই 101টা প্রশ্ন করবে, তখন যদি মুখ ফুসকে শুভা আর ভাইয়ার কথা বের হয়ে যায়? হাজার হোক ছোট ভাই সে। বড় ভাইয়ের বাসর ঘরের কথা এভাবে কেমনে বলি ওর কাছে? ও লজ্জা পাবে না? কুটি কুটি করে হাসল দিশা আর রাদিয়া। এই হাসাহাসিই চলল কিছুক্ষণ। তারপর রাদিয়া বলল, ভাবি 1 ঘন্টা পর কি আসলেই যাবা? সেহের নিরুপায় মুখ নিয়ে শুধায়, না চাইতেও যেতে তো হবেই রে। বড়রা জেনে ফেললে আসলেই ঝামেলা হয়ে যাবে। হমম। আচ্ছা চলো তাহলে ততক্ষণ আমরা কোনো মুভি বা সিরিয়াল দেখি। গুড আইডিয়া। এরপর তিনজনই কম্বলের নিচে পাগুজে বসে পড়ল টিভির সামনে। মন ধ্যান সব নিবেশ করল রিলের দুনিয়ায়। সেহের বের হয়ে নিঃশব্দে দরজা লাগিয়ে দিলও ধরাস করে কেঁপে উঠল শুভার বুক। দুর্জয়কে সশরীরে রজনীর এই ভাগে সামনে পেয়ে কম্পন ধরল পায়ের নিচের মাটিতে। শুভার নিজেকে সোজা দাঁড় করিয়ে রাখাটাও কষ্ট হচ্ছিল। এতক্ষণে অতি কষ্টে নিজের চোখ নামিয়েছে ও। কুণ্ঠায় নুয়ে পড়তে ইচ্ছুক সর্বাঙ্গ। কি হতে পারে এখন, কি হতে যাচ্ছে, সব চিন্তা মাথায় এসে হানা দিচ্ছে ওর। এলোমেলো করে ফেলছে সর্বত্র। ওর এলোমেলো অস্তিত্বে আরেক পড়ত আস্তরণ দিতেই যেন হঠাৎ করে রুমটা অন্ধকারে নিমজ্জিত হল। হকচকিয়ে ওপরে তাকায় শুভা। অন্ধকারে দুর্জয়কে দেখতে পারছে না ও। তবে চঞ্চল চোখ দুটোকে বেশিক্ষণ কষ্ট করতে হল না। এক মুহূর্ত পরেই ডিম লাইটটা জ্বেলে উঠল। কেমন আলো আধারেই ডুব দিল ঘরটা। সেই ক্ষীণ দুতির মাঝে শুভা দেখতে পায় ওর প্রণয় পুরুষকে। দুর্জয় এখনও ঠিক একইভাবে মাদকতার দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে ওর দিকে। সুইচবোর্ড থেকে মাত্র হাত নামল ও। হিমশীতল রাত, মায়াবী আস্তরণে ঢাকা ঘরময়। এর মাঝেই পায়ে হেঁটে সামনে আসে দুর্জয়। সব নিস্তব্ধতা ছাপিয়ে শুভার কানে বাজে সেই ভারী পায়ের চলার আওয়াজ। প্রতিটা পদক্ষেপ যেন তাল মিলাচ্ছে ওর হৃৎপিণ্ডের ভেতরে বেজে ওঠা তরঙ্গের সাথে। শুভা সম্বল হিসেবে আঁকড়ে ধরে ওর শাড়ির আঁচল। চোখ আবার আগের মতন নামিয়ে ফেলে লাজে। দুর্জয় খুব কম সময়ের মাঝেই কাছে এসে দাঁড়ায়। কাছে আসা বললেও ভুল হবে বোধ হয়। বলা উচিত কাছে ঘেঁষে দাঁড়ায় শুভার। দুজনের মাঝে 1 আঙ্গুল দূরত্ব রাখে কিনা সন্দেহ। তাতেও যেন ও তুষ্ট নয়। তাই তো কোনো ভূমিকা ছাড়াই শুভার শাড়ির আঁচল গলিয়ে নগ্ন কোমল কোমরে হাত পেঁচিয়ে ওকে একটানে এনে আছড়ে ফেলে নিজের বুকের ওপর। 19 বছরের কিশোরীটি প্রতিক্রিয়া দেখানোর কোনো সুযোগই পায় না, তার আগেই ওকে খামচে ধরতে হয় এক চওড়া বুকের ওপর পরিহিত পাঞ্জাবির কাপড়। আপনাতেই চমকে যাওয়া মুখটা ওপরে তোলে অতিসুদর্শন আরেক মুখ পানে। অতি কাছে, অতি নিকটে দুজোড়া দৃষ্টির মেলবন্ধন স্থাপন হয়। 4টি নয়নেই আকুলতা, ব্যাকুলতা, তৃষ্ণা,
প্রশান্তি, সব অনুভূতির মিলনমেলা বসেছে যেন এখানে। শুভা দুর্জয়ের বুক থেকে নিজের ডান হাতটা ওঠায়, ধীর গতিতে নিয়ে আসে দুর্জয়ের গালে। আলতো হাতে সেখানে আদরের প্রলেপ বসাতে গিয়ে শুধায়, আমার এখনো বিশ্বাস হচ্ছে না। সম্মতিতে একে অপরের হয়ে গিয়েছি। শুভা আশা করছিল দুর্জয় কিছু একটা বলবে, ওর মতনই হাসি মুখে বিষয়টা নিয়ে সংক্ষিপ্ত আলোচনায় বসবে। তবে এমন কিছুই করল না মানুষটা, বরং শুভাকে আবার হকচকিয়ে দিয়ে ওর কথার প্রেক্ষিতে ওকে এক নিমিষেই পাজা কোলে তুলে নিল। শুভা এর আগেরবার কিছু না বললেও এবার নিজের চমকে যাওয়ার অনুভূতি ব্যক্ত করল বিস্মিত স্বরে। এই কি করছো? দুর্জয় আবারও কিছুই বলল না, শুধু নিশ্চুপভাবে হাঁটতে শুরু করল খাটের দিকে। শুভা পরের শব্দ উচ্চারণ করবে তার আগেই নিজের পিঠ পেল বিছানার নরম গদিতে, এবং ঠিক তার পরমুহূর্তেই স্পর্শ পেল সেই বলিষ্ঠ শরীরের যা ঝুঁকে এসেছে ওর ওপর। চেনা, অতি কাঙ্ক্ষিত পুরুষালী ঘ্রাণে পায়ের আঙ্গুল থেকে সর্বাঙ্গে শুভার ছড়িয়ে পড়ল শিহরণ। সহসাই কাঁপন ধরল বক্ষ পিঞ্জরে। করুণ দশা হল ওর, কাতরে উঠল ও। তবে এতে যেন এই নির্দয়ী পুরুষের কোনো হেলদোল হল না। সেই মহাবিষ্ট নজর এসে দেখেই যাচ্ছে শুভাকে, যেন কোনো তৃষ্ণা মেটাচ্ছে মন জুড়ে। ডান হাতটা ইতমধ্যেই উঠে এসেছে শুভার মুখের ওপর, ওর নরম বাম গালে নিজের অমসৃণ আঙ্গুলের সাহায্যে আলতোভাবে বোলাচ্ছে। ঘোর লেগে আসে এতে শুভার, নেশায় চোখ বন্ধ হয়ে যেয়ে আবার খোলে। ততক্ষণে দুর্জয়ের হাত নামে কপল থেকে গলার ভাঁজে। সামনে রাখা চুলগুলো মুঠ ধরে পেছনে ছড়িয়ে দিয়ে ওর আঙ্গুলগুলো বিচরণ করে বেসামালভাবে। শুভা মুছড়ে ওঠে, আবার লেগে আসে ওর নয়ন। শিহরণে এবার খামছে ধরে দুর্জয়ের বাহু, হাতের জোরে আকুল নিবেদন জানায় থামার জন্য। দুর্জয় সেই নিবেদন বুঝল কি না কে জানে, তবে সে থামল না, বরং সীমালঙ্ঘন করল। অমসৃণ পরশ ধীরে ধীর গ্রীবাদেশ থেকে বেয়ে নামালো একটা মেয়ের সবচাইতে স্পর্শকাতর স্থানে। বক্ষবিভাজিকায় বলিষ্ঠ হাতের অস্তিত্ব পেতেই চমকে ওঠে শুভা। মুহূর্তেই শ্বাস ভারী হয়ে হৃদস্পন্দন ঘোড়ার ন্যায় দৌড়ানো শুরু করে। আর পারে না শুভা, প্রবল ব্যাকুলতা নিয়ে কাতর কণ্ঠে আর্জি করে, প্লিজ থামো, আমি মরে যাচ্ছি। সূক্ষ্ম একটি হাসি ছুঁয়ে যায় দুর্জয়ের ঠোঁটে। যখন ওর অধর ফাঁক হয় তখন শুভা শুনতে পায় এক ঘোর লাগা স্বর, এইটুকুতেই মরে গেলে কেমন করে হবে মিসেস নাভিদ? এখনো তো কিছুই করিনি আমি।
ততক্ষণে দুর্জয় নিজের হাত শুভার বুকের থেকে নামিয়ে ওর পেটের ওপর রেখেছে। শাড়ির আঁচল সন্তপনে সরিয়ে কোমল মসৃণ ত্বকের ওপর চঞ্চল হাতে বুলিয়ে দিচ্ছে। শুভা নিজেকে আর সহির রাখতে পারে না। মুচড়ে ওঠে ওর সর্বাঙ্গ। বিয়ের আগে দুজন কাছে আসলেও দুর্জয় কখনোই শুভার গায়ে এভাবে এত গভীরভাবে স্পর্শ করেনি। তাই আজ এই অনুভূতিগুলো নতুন, প্রচণ্ড বেসামাল তবে পবিত্র। হয়তো তাই শুভার দেহ ছটফটালেও ওর মনের বাম প্রকোষ্ঠে বয়ে যাচ্ছে প্রশান্তির নহর। অর্ধাঙ্গের এই চঞ্চল স্পর্শগুলো ওকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে শোক সাগরে। হঠাৎ দুর্জয় একপাশে শুয়ে শুভার কোমর পেঁচিয়ে নিজের কাছে নিয়ে আসল। শুভা এবারও আকস্মিকতায় হকচকালেও কিছু বলল না, বরং লজ্জায় মুখ লুকাল দুর্জয়ের বুকে। কিছুক্ষণ এভাবে পড়ে রইল ও। শ্বাসের গতি কিছুটা স্থির হলে বুকে মুখ গুজে রেখেই প্রশ্ন ছুড়ল, কি ব্যাপার? আজ কোনো কথাই বলছ না? আজ কি আমাদের কথা বলার কথা? শুভা এই বাক্য বুঝতেই আরো নেতিয়ে পড়ে। আসলেই তো, এই রাত তো কথায় ব্যয় করার রাত না, একে অপরকে ভালোবাসার রাত। একে অপরের কাছে পূর্ণ সমর্পণ করার রাত। কিন্তু পরের চিন্তাটা মাথায় আসতেই শুভা নিভে যায়। বড়রা যে নিষেধাজ্ঞা জারি করেছে ওদের জন্য, সেটার কি হবে? আপুও তো বলে গেল মাত্র 1 ঘন্টা, সেখান থেকেই তো অনেকটা সময় শেষ। তাহলে? নিজের মনের সংশয় অকপটেই মুখে চলে আসলো ওর। কিন্তু আজকে তো বড়রা আমাদের একসাথে থাকতে মানা করেছেন। তাহলে? দুর্জয় ততক্ষণে শুভাকে এককাত হয়ে শোয়ায় নিজের বাম হাতের ওপর মাথা ভর দিয়ে শুয়ে ওর সম্মুখে পাশ ফিরে চেয়েছে। স্ত্রীর সরল এই প্রশ্নে দুষ্টুমি মাখিয়ে পাল্টা প্রশ্ন করে ও, তো ম্যাডামে বাসর করার শখ জেগেছে? চাইলে বল, করে ফেলি। বড়রা কেউ জানবে না। শেষ কথাটা শুভার কানের পাশে ফিসফিসিয়ে দুর্জয় বলতেই শুভা ভরা লজ্জায় উঠে বসে। ধ্যাত, আমি এভাবে বলেছি নাকি? দুর্জয়ও উঠে বসে স্ত্রীর পাশে। তো কিভাবে বলেছিস? জানি না। কুণ্ঠায় মুখ লুকাতে চায় শুভা। কিন্তু তার আগেই ওর চিবুকের নিচে হাত দিয়ে ওর মুখটা নিজের দিকে ঘুরায় দুর্জয়। আবার একবার মন ভরে দেখে নিজের চোখের শান্তিতে রূপান্তরিত হওয়া নারীটাকে। ঘোর লাগা কণ্ঠে বলে, মন তো বলছে আজই তোকে আপন করে নেই। তোকে সেই ভালোবাসার সাগরে সাঁতরে নিয়ে যাই, যেটাতে আমি প্রতিনিয়ত ডুবি। নিজেকে তো কবেই তোর কাছে সমর্পণ করেছি, এখন তোকেও কাছে পেতে ইচ্ছে করে, খুব কাছে পেতে। নিঃশ্বাসের মাঝ দিয়ে বের হওয়া প্রতিটা শব্দ দুজনকেই এক অদৃশ্য তারে বেঁধে ফেলেছিল। কখন কিভাবে দুর্জয় শুভার অতি নিকটে চলে আসলো, সেটা ও নিজেও ঠাওর করতে পারল না। ওর নাক যখন শুভার গালে নিজের স্পর্শ বুলাতে ব্যস্ত তখন আবার বলল ও, তবে আমি আমার অপ্সরাকে একটা পূর্ণ বাসর উপহারে দিতে চাই। যেই বাসরটা শুধু আমার শুভার জন্য তৈরি হবে, ওর পছন্দের ফুল দিয়ে সাজবে। সেই সাজের মাঝে বসে থাকবে আমার অপ্সরা, নববধূর বেশে। সেই রাতে আমার স্ত্রীকে আমি পূর্ণাঙ্গ রূপে আমার নিজের করে নিব, ভালোবাসব সব বাঁধ ভেঙে। সেই রাতে তুই যতই ব্যাকুল হয়ে থামতে বলিস, আমি থামব না। আমি সেই রাতের অপেক্ষায় থাকতে চাই শুভা। তোর এতে কোনো আপত্তি আছে? অত্যন্ত স্পর্শকাতর এক মুহূর্ত, যা এক রমণীর শরীরের প্রতিটা সূক্ষ্মকণাকেও নাড়িয়ে দিতে যথেষ্ট। অন্য কেউ হলে হয়তো নিজের স্বামীকে জড়িয়ে ধরত এই সময়, তবে শুভা দিল নিঃশব্দে কেঁদে।
অশ্রুর ফোঁটা মতির মতন গড়ালো ওর কপল বেয়ে, যার স্পর্শ পেল দুর্জয়ের গাল। অধর ছড়িয়ে হাসল ও। নিজেই স্ত্রীকে জড়ালো বক্ষের মাঝে। মাথায় আদুরে পরশ বুলিয়ে জিজ্ঞেস করল, রাগ করলি মহম? তাহলে কাঁদছিস কেন? তুমি এত ভালোবাসো কেন আমাকে? অধরের সেই হাসিতে এবার শব্দ যোগ হয়। তুই আমার অপ্সরা, আমার পিচ্ছি যে, এই কারণে। চোখের অশ্রু বহমান থাকলেও হেসে দেয় শুভা। দুর্জয়ের বুক থেকে মাথা উঠিয়ে ওর চোখে চোখে রেখে বলে, আমিও সেই রাতের অপেক্ষায় থাকব। দুর্জয় তুষ্ট হয়। শুভার দুগাল আগলে ধরে কপালে গভীর অধরের স্পর্শ একে দেয়। কিছুটা স্বাভাবিক হয় শুভা। ওর স্বাভাবিক চঞ্চলতা ফিরে আসে শরীরে। বিরক্তি মাখা মুখে নালিশের সুরে বলে, সেই বিকেল থেকে এক সাজে বসে আছি জানো। সেহের আপু রুমে এসেও আমাকে ফ্রেশ হতে দেয়নি। এতক্ষণ ধরে একইভাবে আমার কষ্ট হচ্ছে। তো দুপুরবেলা যে পর পুরুষের জন্য সেজে বসেছিলি তখন কষ্ট হয়নি? দুর্জয়ের খোটা শোনার সাথে সাথেই কান খাড়া হয়ে গেল শুভার। সে যে এই বিষয়ে ক্ষেপে আছে সেটা তো আগেই সেহেরের থেকে জেনেছে ও। তাই আহ্লাদি সুরে বলল, আমি ইচ্ছে করে কিছু করিনি তো। ওটা তো আপু জোর করে। সেহের জোর করল, আর তুই মেনে নিলি? শুভা এবার ফুপিয়ে কেঁদে ওঠে। ছোট থেকেই ওর সব আহ্লাদ, সব আবদার তো এই দুর্জয়ের কাছেই। হোক না ওর জন্যই কষ্ট পাওয়া, তাও ওকেই সেটা ব্যক্ত করবে শুভা। জানো সকাল থেকে আমার ওপর কি গিয়েছে? কত কিছু শুনেছি, কত শত বিশেষণ যোগ হয়েছে আমার চরিত্রে। এমনকি আপু তো চড়ও মারল। তারপরেও জেদ ধরে বসেছিলাম, কোনোভাবেও যাব না ছেলে পক্ষের সামনে। আপু নিজের আর আব্বুর দোহাই দিয়েও আমাকে নড়াতে পারেনি এক চুলো। শেষে নিজেই আমার পরনের কাপড় খুলে আমাকে ব্লাউজ পেটিকোট পরিয়ে শাড়ি পেঁচিয়ে দিয়েছে। আমি তখন স্রেফ একটা মূর্তি ছাড়া আর কিছুই ছিলাম না, বিশ্বাস করো। আমার মুখে কি দিয়েছে, চুলে কি করেছে, কিছুই টের পাইনি। মনে মনে শুধু আল্লাহর কাছে দোয়া করছিলাম, কোনোভাবে একটা মিরাকেল ঘটিয়ে তোমাকে নিয়ে আসুক। শুভার কান্নারত মুখটা আর নিতে পারল না দুর্জয়। ও তো আগেই শুনেছে সব। ওর প্রেয়সী আজ কতটা ভুগেছে জানে ও। ছোট্ট মানুষটা নিজের ভালোবাসার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। নিজের ছিটে ফোঁটা বেঁচে থাকা অভিমানটাও গা ঝাড়া দিয়ে ফেলল দুর্জয়। আগলে নিল আবার প্রিয়তমা স্ত্রীকে। কান্নায় ভেঙে পড়া শুভাকে বুকের ভেতর ঢুকিয়ে ওর কাঁধে নিজের ঠোঁট ডুবিয়ে আদুরে কণ্ঠে থামতে বলল, শোষ, অনেক হয়েছে। আজ রাতে বাসর করছি না বলে কি এভাবে কাঁদতে দেব আমার বউকে? এর জন্যই কি বড়দের চোখ বাঁচিয়ে লুকিয়ে এসেছি এখানে, হম? সাথে সাথেই শুভা নিজের কান্নার শব্দ থামালো, তবে ফুপানো কমতে সময় লাগল। দুর্জয় আবার ওকে আনল নিজের মুখের সামনে। মাথা ঝুঁকিয়ে শুভার চোখের সমান্তরালে এনে আদুরে কণ্ঠে প্রশ্ন করল, সেহের কোথায় মেরেছিল? এই গালে। শুভার ঝটপট জবাব। দুর্জয় নিজের আহ্লাদী বউয়ের দিকে মৃদু হেসে ওর গালের দিকে এগোয়। সময় নিয়ে গভীরভাবে অধরের ছোঁয়া দেয় সেই জায়গায়। চোখ বন্ধ হয়ে আসে শুভার প্রশান্তিতে। দুর্জয় সরে এসে আবার প্রশ্ন করে, আর মেরেছিল কোথাও?
শুভা মৃদু মাথা নেড়ে না করে। মারেনি, কিন্তু শক্ত করে চোয়াল ধরেছিল। কোথায়? এই যে ঠিক এখানে। দুর্জয় আবার ঝুঁকে শুভার চিবুকের দুপাশেই গভীরভাবে চুমু দেয়। হাসি ছড়ায় শুভার ঠোঁটে। দুর্জয় সেটা বুঝে মাদকতার সুরে আবার একই প্রশ্ন ছোড়ে। আর কোথায়? প্রশ্রয় পায় যেন শুভা। আজ রাতের ক্ষণিকের এই মিলনে যতটুকু আদর কুড়ানো যায় তার সবটুকুই যেন ওর চাই। এবার নিজের হাতের ইশারায় ডান বাহুটা দেখিয়ে দেয়, সকালে যেখানে সেহের খামচে ধরেছিল ওকে। দুর্জয় জায়গাটার দিকে একবার চেয়ে থমকে যায়। ব্লাউজের আস্তরে ঢাকা জায়গাটা দেখে তারপর শুভার দৃষ্টিতে নিজের গভীর ঘোর লাগা দৃষ্টি মিলায়। এরপর ওর হাত যায় শুভার ঘাড়ে। কাবিনের পর পরিয়ে দেওয়া হারটার হুকে হাত দেয় দুর্জয়। সেটা যত্নে খুলে এনে শুভার কোলে ফেলায়। শুভা নিশ্চুপ নয়নে নিজের স্বামীর প্রতিটা পদক্ষেপ দেখে। কিছুই বলে না, কোনো বাধা দেয় না। এবার দুর্জয়ের হাত যায় শুভার পিঠের ওপর। মুহূর্তেই বুঝতে পারে শুভা যে কি হতে যাচ্ছে। দুর্জয় ব্লাউজের বোতামে হাত দিতেই শুভা চোখ খিচে বন্ধ করে ফেলে। স্ত্রীর আদলে খেলে যাওয়া প্রতিটা অভিব্যক্তি আর চোখে স্পষ্ট দেখতে পায় দুর্জয়। ওর আঙ্গুল তখন বোতামগুলোর সাথে যুদ্ধে ব্যস্ত। একসময় সেই যুদ্ধে বোতামের পরাজয় ঘটিয়ে দুর্জয় শুভার পিঠ থেকে ব্লাউজ আলগা করে দেয়। সাথে সাথে কুণ্ঠায় শুভা জড়িয়ে ধরে দুর্জয়কে। দুর্জয় বাম হাতে আগলে নেয় ওকে। ডান হাত এসে ওঠে কাঁধের বাঁকে। ধীর গতিতে কাপড় সরায় ওখান থেকে, বাহুর কাছে নামিয়ে আনে। প্রতি ধাপে অনাবৃত হওয়ার অনুভূতিতেই কাঁপে শুভা, যা দুর্জয়ের অন্তর ছুঁয়ে যায়। একসময় দুর্জয় শুভার বাহুতে নখের আঁচড় দেখতে পায়, যা এই ডিম লাইটের আলোতেও স্পষ্ট। ব্যাহত হৃদয় মুহূর্তেই সেই ক্ষতটাকে আদরে আদরে ভরিয়ে দেয় ও। শুভা দুর্জয়ের ঠোঁটের স্পর্শ নিজের শরীরে এই নতুন জায়গায় পেতেই শিরশিরিয়ে ওঠে। আপনাতেই ছুটতে চায়, কিন্তু ওকে সেই সুযোগ দেওয়াই হয় না। তার আগেই দুর্জয় জড়িয়ে ধরে ওকে নিজের মাঝে। ডুবিয়ে দেয় মুখ কাঁধের ভাঁজে। আদরে ভরিয়ে দিতে থাকে জায়গাটা। এত অনুভূতির ঝড় সইতে না পেরে গুঙ্গিয়ে ওঠে শুভা। খামচে ধরে দুর্জয়ের পিঠ। ধারালো নখ বসায় সেই পিঠের ত্বকে। এই বেসামাল তুফানের জোরে এতক্ষণ ধরে রাখা সংযমের বাঁধ ভেঙে যেতে নেয় দুর্জয়ের। নিজের একান্ত রমণীর পবিত্র শরীরের ঘ্রাণে গভীর ঘোরে ডুবে যেতে চাইল মন। অজান্তেই হাত দিয়ে বসল শুভার বাম কাঁধে, ঠিক শাড়ির আঁচলের ওপর। আলাদা করে ফেলতে চাইল ব্লাউজ নামক কাপড়ের টুকরোটা শুভার শরীর হতে। যেই সেফটিপিনে বাঁধা আঁচলটা ধরেই নামিয়ে আনতে চায় ব্লাউজের কাপড়, ঠিক তখনই দরজায় টোকা পড়ে। থমকে যায় দুর্জয়ের হাত। চোখ ঝট করে খুলে ফেলে। নিজের সম্বিত ফিরে পায় তৎক্ষণাৎ। হাঁপিয়ে ওঠা শ্বাস নিয়ে শুভাকে কিছুটা আলাদা করে নিজ থেকে। মেয়েটা এতক্ষণ কই মাছের ন্যায় ওর আলিঙ্গনে লাফিয়েছে। এখন ওরও শ্বাস প্রশ্বাসের অবস্থা ঠিক দুর্জয়ের মতোই বেসামাল। দরজায় আরেকবার টোকা পড়তেই দুর্জয় শুভার কপাল নিজের কপালের সাথে লাগায়। দুজনের ভারী শ্বাস একে অপরের সাথে মিশে লুটোপুটি খাচ্ছে তখন। এর মাঝেই বলে ওঠে দুর্জয়, দরজায় এই টোকাটা না পড়লে আজ তোকে খেয়েই ফেলতাম আমি, বিশ্বাস কর। ফুলের বাসর আর হতো না আমাদের। এমন কথায় ভয়ানক লজ্জায় লুটিয়ে পড়ে শুভা। তবে ওকে সেই অনুভূতির মাঝে বেশিক্ষণ থাকতে দেয় না দুর্জয়।
বাম দিক থেকে শাড়ির আঁচল পিঠে ফেলে সামনে এনে শুভাকে পুরোপুরি মুড়িয়ে দেয়। ব্লাউজের যে বেহাল দশা হয়েছে তা আর এই রাতে ঠিক করা অন্তত দুর্জয়ের পক্ষে অসম্ভব। শুভাকে কোনো মতে ঠিক করে খাট থেকে উঠল ও। নিজের কুঁচকে যাওয়া পাঞ্জাবি কোনো মতে টেনেটুনে দ্রুত রুমের লাইট অন করল। এই ফাঁকে শুভা দৌড় লাগাল ওয়াশরুমে। দুর্জয় সেটা দেখে মুচকি হেসে চতুর্থবার দরজায় টোকা পড়ার আগেই খুলে দিল। সেহেরকে কাচুমাচু করতে দেখে হাসল নিঃশব্দে। সেহের অপরাধীর ন্যায় ফিসফিস করে বলল, সরি ভাইয়া, 1 ঘন্টা হয়নি এখনো জানি, কিন্তু ছোট চাচি পানি নিতে নিচে নেমেছেন দেখলাম, তাই। দুর্জয় মাঝপথেই থামায় সেহেরকে। ইটস ওকে সেহের, যতটুকু সময় বের করে দিতে পেরেছ তার জন্য ধন্যবাদ তোমাকে। সেহের আলতো হেসে দুর্জয়ের পাশ কাটিয়ে ভেতরে উকিঝুঁকি দেয়। দুর্জয় বুঝে একপাশে সরে দাঁড়ায়। ততক্ষণে শুভা বের হয়ে এসেছে ওয়াশরুম থেকে। বোনকে সেই একই শাড়িতে পরিপাটি দেখতে পেয়ে সেহের মনে মনে ভীষণ চমকায়। শুধু গলার হারটা ছাড়া বাকি সব যেখানে থাকার সেখানেই আছে শুভার গায়ে। তাহলে এ দুইটা এতক্ষণ করল কি? বাসর করেনি নাকি? সেহেরের চিন্তায় ছেদ পড়ে দুর্জয়ের গমগমে স্বরে, আমি আসি তাহলে। গুড নাইট। কথাটা কারো নাম নিয়ে না বললেও সেহের ঠিকই বুঝল এটা কাকে বলল ওর ভাসুর। শুভা এদিকে লজ্জায় মাথা নিচু করে রেখেছে। দুর্জয় ছোট্ট করে হেসে চলে যেতেই দরজা বন্ধ করে বোনের কাছে দৌড়ে আসলো সেহের। বোনকে ধরে অবাক দৃষ্টিতে প্রশ্ন করল, কি ব্যাপার? সব ঠিক আছে তো? শুভা বোনের কথা বুঝল না। কি ঠিক থাকবে না আবার? তুই এরকম অক্ষত অবস্থায় ঘুর ঘুর করছিস কেমনে? ভাইয়া কিছু করেনি? বোনের এমন লাগামহীন কথায় শুভার কান গরম হয়ে ফুলকি বের হওয়ার উপক্রম হয়। আপু, কি সব বলছো তুমি? মুখে লাগাম টানো। সেহের খিলখিল করে হাসে, তখনই আবার দরজা খুলে যায়। প্রকট হয় রাদিয়া আর দিশার মুখ। শুভা ওদের দুজনকে দেখে হা হয়ে যায় পুরা। ওদেরকে কশ্চিনকালেও এখানে এক্সপেক্ট করেনি। দুইজন ননদ হলে হবে কি, বয়সে তো শুভার চাইতে বড়ই। সেহের পর্যন্ত তাও ঠিক আছে, কিন্তু এরা যদি শুভাকে এখন উল্টা পাল্টা প্রশ্ন করে ফেলে তাহলে কেমনে ঠিক থাকবে? ভেবেই লজ্জায় লালনীল হওয়ার জোগাড়ে পড়ে শুভা। ওর ধারণাকেই যেন সত্যি করে দিয়ে দিশা এসেই সেহেরের পাশে দাঁড়িয়ে ভরা দুষ্টুমি কণ্ঠে নিয়ে বলে, এ কি দেখছি সেহের ভাবি? আমাদের বড় ভাবি দেখি পুরাই ইনট্যাক্ট। ভাইয়া কি করল তাহলে এতক্ষণ? গল্প? সেহেরও তাল মিলিয়ে বলল, সেটাই তো আমারও প্রশ্ন দিশু। কি হলো টাকি এতক্ষণ এই ঘরে? আমার বোনের শাড়ির আঁচলের প্লিট পর্যন্ত ঠিক আছে। এটা কেমনে সম্ভব? রাদিয়া ততক্ষণ চোখ মুখ উজ্জ্বল করে বলল, তোমরা তো বউ দেখছ, আমি দেখছি অন্য কিছু। দিশা আর সেহের ওর দিকে ঘুরতেই রাদিয়া আঙ্গুলের ইশারায় বিছানা দেখিয়ে দিল।
পুরো এলোমেলো চাদরের অবস্থা দেখে যে কারো মনে হবে ছোট পরিসরে তৃতীয় বিশ্বযুদ্ধ হয়েছে এখানে। যা বোঝার বুঝে গেল তিনজন। আর শুভার চোখ খিচে বন্ধ হওয়ার জোগাড় হল। তিন দিক থেকে ঘিরে ধরল ওকে সেহের, রাদিয়া আর দিশা। খিলখিল করে হাসল ওরা। কিরে শুভা, যাওয়ার সময় তো বিছানার চাদর টানটান দেখে গিয়েছি, এখন এই অবস্থা হলো কেমনে? হমম। শুভা মুখে লাজুক হাসি দেখে দিশা বলে উঠল, ভাইয়া মনে হয় সময় স্বল্পতার কারণে মিনি বাসর করেছে, তাই না ভাবি? হো হো করে হেসে ফেলল এই কথায় তিনজন। আর শুভার অবস্থা হলো এমন যে কেউ যদি ওর গাল ছুঁয়ে দেখত তখন নির্ঘাত মনে করত ওর জ্বর উঠেছে, এতটা গরম হয়ে উঠেছিল। আর লজ্জা না নিতে পেরে থামতে বলতে চাইল শুভা সবাইকে, তবে তার আগেই দরজার সামনে আওয়াজ পেয়ে আপনাতেই থেমে গেল অন্যরা। ক্রমাগত পায়ের শব্দ বেড়ে গেল। ঘাবড়ে গেল শুভা সহ বাকিরা। এত রাতে কে আসছে এই রুমে? কিছুক্ষণ পরেই রুমের দরজায় দেখা গেল ফারিয়াকে। ওনাকে দেখার সাথে সাথেই শুভাকে এক প্রকার আড়াল করে ওর সামনে দাঁড়ালো সেহের আর দিশা। রাদিয়াও অপ্রস্তুত হয়ে গিয়েছে চাচিকে দেখে। মুখে কোনো মতে হাসি ফুটিয়ে ওর সামনে এগোল। ছোট চাচি তুমি? কিছু লাগবে? ফারিয়া ঘড়ির দিকে তাকিয়ে আবার রাদিয়ার পানে চান। রাত প্রায় 2:30 বাজতে চলল। তোরা এত রাতে একসাথে কি করছিস? রাদিয়া কি বলবে বুঝে উঠতে পারল না। ওকে তখনই বাঁচিয়ে দিল সেহের। চাচি, এই শুভাকে চেঞ্জ করাচ্ছিলাম, তাই আসলে। এতক্ষণে শুভার দিকে নজর গেল ফারিয়ার। মুখে বিরক্তি আর বিস্ময় নিয়ে প্রশ্ন তুললেন, প্রোগ্রাম তো শেষ সেই কখন? এখনো এই বউ বেশে কি করছে ও? আমতা আমতা করে সেহের বলল, আসলে চাচি, আমরা একটু গল্প করছিলাম তো তাই দেরি হয়ে গিয়েছে। ফারিয়ার কপালের ভাঁজ এবার সোজা হল। এমনিতেও শুভাকে নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। ও কখন চেঞ্জ করল কি এই সাজেই ঘুমালো, এটাতে তার কিছু যায় আসে না। তাই দুই বোনের থেকে চোখ সরিয়ে রাদিয়ার দিকে রাখলেন তিনি। রাত অনেক হয়েছে। রাদিয়া মামনি, ভাইয়ের বিয়ের উল্লাসে ভুলে যেও না যে 4-5 দিন পর তোমার নিজেরই বিয়ে। এই সময় এত রাত করে জাগা তোমার ঠিক না। স্কিন নষ্ট হয়ে যাবে। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। বাকিরাও আর জেগে থেকো না। ঘুমিয়ে যাও। জিজি চাচি। ফারিয়া চলে যেতেই রাদিয়া দরজা লাগিয়ে বুকে হাত রেখে দীর্ঘশ্বাস ফেলল। তারপর নিঃশব্দে তাকালো বাকি তিনজনের দিকে। প্রায় একই সাথে 4টে কোমল মুখশ্রীতে হাসি ফুটে উঠল। সেটা মুহূর্তেই রূপান্তরিত হল খিলখিলানো হাসিতে। সেহের গভীর শ্বাস ছেড়ে বলল, ভাগ্যিস চাচিকে নিচে যেতে দেখেছিলাম, নয়তো এখন কি হতো? ভাইয়া এই রুমে আছে টের পেলে নির্ঘাত হবাই জেনে ফেলত। বড় বাঁচা বেঁচেছিস শুভ। শুভা এমনিতেই ফারিয়াকে দেখে ভয় কাবু হয়ে গিয়েছিল। বড় বোনের কথায় সহমত পোষণ করল ও। ততক্ষণে দিশা বলে উঠল, তবে চাচি ঠিক কথাই বলেছে। আসলেই রাত অনেক হয়েছে। আমাদের এখন ঘুমানো উচিত। সকাল থেকে প্রচুর কাজ। কাল মনে হয় মার্কেটেও যাওয়া লাগবে। মা বলছিল ভাইয়া আর শুভার বিয়ের শপিংটা এখনই করে ফেলবে। তাহলে তো কাজ প্রচুর। সবাই ওর কথায় সম্মতি জানালো।
রাদিয়া আর দিশা এরপর রুম থেকে বের হয়ে গেলে শুভা চলে গেল ওয়াশরুমে ফ্রেশ হতে। আজ আর সেহের নিজের রুমে গেল না, রয়ে গেল বোনের সাথে এই রুমেই। শুয়ে পড়লেও শুভার চোখে আজ ঘুম নামল না। অনেকক্ষণ খাটে এপাশ ওপাশ ফিরলেও চোখ দুটো লাগাতে পারল না ও। ভেতর থেকে হৃৎপিণ্ড নামক যন্ত্রটা ছটফট করছে ক্রমাগত। করবে না কেন? যেই মানুষটা এই যন্ত্রের গতিবিধি স্বাভাবিক করতে পারে সে তো এইখানে নেই, আছে পাশের রুমে। কিন্তু এত কাছে থাকলেও শুভা ছুটে যেতে পারছে না ওখানে। হঠাৎ নিজের চিন্তাতে নিজেই হেসে ফেলল শুভা। একদম পাগল হয়ে যাচ্ছে ও। এরকমভাবে নিয়ন্ত্রণ হারানোর কোনো মানে হয়? এটি ছাচরামো হয়ে যাচ্ছে না। তখনই মনের আরেক কোণ দিয়ে আওয়াজ আসে, ছ্যাচরামো কেন হবে? পর পুরুষের জন্য তো এমন ছটফট করছে না ও। এমনকি আজকের আগে দুর্জয়কে এত ভালোবাসলেও কখনো এভাবে কাছে ছুটে যাওয়ার জন্য মন উথাল পাথাল করেনি। আজ করছে কারণ আজ সেই অধিকার আছে। আজ থেকে ওর স্বামী দুর্জয়। শুভা ধূপ করে পাশ ফিরে হেসে ফেলে। ওর শরীরের কম্পনে খাট নড়ে ওঠে। এতে গভীর নিদ্রায় থাকা সেহেরের ঘুমে একটু ব্যাঘাত ঘটে। জড়ানো গলায় বলে ওঠে ও, এত নড়ছিস কেন শুভ? শুভা সতর্ক হয়। পাশ ফিরে বোনকে একবার দেখে আস্তে করে মাথা রাখে বালিশে। এরপর আবার ঠিক হুট করেই ফিক করে হেসে দেয়। অক্ষিপ্তে দর্শমান হয় কিছুক্ষণ আগের ঘটনা, যখন সেহের দ্বিতীয়বারের জন্য রুমের দরজায় টোক দেয়। প্রথম টোকা দুর্জয় বোধহয় বুঝছিল, কারণ শুভা সেটা মনেই করতে পারছে না। সে তো তখন প্রণয় সাগরে ভাসছে। তার স্বামীর প্রতিটা অভিনব স্পর্শে ওর তনু মন তখন ঠিক সেভাবেই নেচে উঠছে যেভাবে ময়ূর নেচে ওঠে প্রথম বৃষ্টির কলতানে। দ্বিতীয় টোকায় শুভা বাস্তবে ফেরে। ততক্ষণে দুর্জয় ওর শাড়ির আঁচল দিয়ে পেঁচিয়ে ফেলেছে ওকে। তারপরেও রক্ষে হতো না যদি ব্লাউজের সামনের দিকটা শরীরের সাথে আকড়ে না ধরত শুভা। দুর্জয় বিছানা থেকে নেমে যেতেই ও দৌড়ে বাথরুমে চলে যায়। এরপর কিভাবে কষ্ট করে হাত পেছনে পেঁচিয়ে কোনোভাবে ও একটা হুক লাগিয়েছে সেটা শুধু শুভাই জানে। ভাগ্যিস সেহের ঢুকে ওকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখেনি। পেছনে ঘোরালেই হুকের এই দুর্দশা দেখে নির্ঘাত হাটে হাড়ি ভেঙে যেত শুভা আর দুর্জয়ের। কি লজ্জাই না পেত দুজন। ইসোস, তবে লজ্জা কি কম পেয়েছে শুভা? সেই রুমে দুর্জয় ঢোকার পর থেকেই বেচারি নাজেহাল অবস্থায় নিমজ্জিত। মানুষটা যে কি ভয়ঙ্কর ও লাগামহীন একজন প্রেমিক তা শুভা পড়তে পড়তে বুঝতে পারছে। আজ এইটুকু সময় সবার আড়লেই যা করল, যেই দিন পুরোপুরি অনুমতি পাবে কাছে আসার, সেই দিন কি হবে? কিভাবে সামলাবে শুভা এই বলিষ্ঠ দেহের অধৈর্য পুরুষটাকে? ভাবতেই পায়ের পাতা থেকে সারা গায়ে শুভার শিহরণ বয়ে যায়। পরক্ষণেই মাথা নাড়ে ও, থাক বাবা, এই সব যখন হবে তখন দেখা যাবে। এখন চিন্তা করলে যতটুকু রাত বাঁচা আছে তাতেও ঘুম হবে কিনা সন্দেহ। এই ভেবেই শুভা জোর করে চোখ বন্ধ করল। এবং আশ্চর্য হলেও সত্য, খুব তাড়াতাড়ি ঘুমের রাজ্যে তলিয়ে গেল ও। সুন্দর এক শীতের সকাল বয়ে নিয়ে আসলো শুভার জীবনে একটা সম্পূর্ণ নতুন দিন। বিবাহিত জীবনের প্রথম সকাল এটা। শুভা তড়িঘড়ি করে উঠে পড়ল। এখন এই পরিবারের বউ সে, তাও আবার বড় বউ। পদের সাথে কর্তব্যটাও যে অনেক বড়।
খাট থেকে নামতেই দেখতে পেল সেহের ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হচ্ছে। শুভার দিকে তাকি মুচি হেসে বলল, শুভ সকাল বড় ভাবিজান। ঘুম ভালো হয়েছে আপনার? স্পষ্টতই লজ্জা পেয়ে যায় শুভা। ধুর আপু, সকাল সকাল কি যে বলো না। সেহের এসে ততক্ষণে শুভার পাশে বসে ওকে এক হাতে আগলে ধরে। ভুল কিছু তো বলিনি মাই ডিয়ার। আমি তোর বড় বোন হলেও সম্পর্কে এখন তুই আমার বড় যা। সেটা হলে হব, কিন্তু আমার কাছে চিরজীবনই তুমি আমার বড় বোন হয়েই থাকবা। আর আমি থাকব তোমার ছোট্ট শুভ। বলেই শুভা সেহেরের কোমর পেঁচিয়ে জড়িয়ে ধরে। দুই বোনই খিলখিলিয়ে হাসে তখন। কিছুক্ষণ এভাবে থেকেই সেহের তাড়া দেয়। বেলা হয়ে যাচ্ছে, এখন ওঠ, ফ্রেশ হয়ে আয়। বাসায় কত কাজ। শুভা কথামতো সেহেরকে তাড়াতাড়ি ছেড়ে উঠে পড়ে, কিন্তু ফ্রেশ হতে যেয়ে আবার পেছনে তাকায়। আপু, আমার কি শাড়ি পরে নিচে যাওয়া উচিত? মানে আমি বুঝতে পারছি না। সেহের হাসি দিয়ে উঠে আসে। শুভার আলমারি খুলতে খুলতে বলে, না, শাড়ি এখন পরা লাগবে না। গতকাল রাতেই বড় চাচিমা বলে দিয়েছিলেন যে তুই রোজ যেভাবে থাকিস সেভাবেই থাকবি এখন। অনুষ্ঠান করে তোকে তুলে নিয়ে আসার পরে এই আচার আচর্য পালন করা হবে। বলতে বলতে সেহের খুব সুন্দর একটা হলুদ ও টিয়ার মিশ্রণে সিল্ক কামিজ বের করল। শিফনের ওপর হলুদ টিয়া ব্রাশ পেইন্টের নকশা করা ওড়নাটা নজরকাড়া। শুভার এটা দেখে কৌতূহল হয়। এইটা পরব আপু? বেশি গর্জিয়াস হয়ে যাচ্ছে না? এইটা তো আমি বাইরে কোনো দাওয়াতে গেলে পরি। সেহের ভ্রু জোড়া নাচিয়ে বলে, অনুষ্ঠান এখনো হয়নি তো কি হয়েছে, এটা তো সত্যিই যে এই পরিবারের নতুন বউ তুই। শাড়ি না পরলেও বিবাহিত জীবনের প্রথম সকাল একটু সুন্দরভাবে সেজে গুজে ভালো কাপড় পরে শুরু কর। দেখতে ভালো লাগবে। আর আমার ভাসুর মহোদয়েরও তো চোখ জুড়ানো আবশ্যক, তাই না? যদিও আমি জানি যে তোকে যে কোনো অবস্থায় দেখলেই তার মনে উথাল পাথাল ঢেউ জাগে, তারপরেও শুভা লজ্জায় আর টিকতে পারে না ওখানে। কামিজটা এক প্রকার সেহেরের হাত থেকে ছিনিয়ে নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। পেছনে খিলখিলিয়ে ওঠে সেহের। দরজার কাছে যেতে যেতে বলে, আমি নিচে গেলাম, তুই রেডি হয়ে আয়। পরিপাটি করে সেজে শুভা রুম থেকে বের হয়। ওড়না ঠিক করতে দুর্জয়ের রুমের সামনে এসে পৌঁছায় ও। সাথে সাথেই মাথায় খেলে যায় দুষ্টু বুদ্ধি। দরজায় তীক্ষ্ণ আওয়াজে পরপর 3 বার টোকা দেয় ও। পরক্ষণেই ভেতর থেকে পায়ের শব্দ এগিয়ে আসতে শুনে শুভা। ভেতরের নোবটা মোচড়ের আওয়াজ পেতেই দৌড় দেয় ও সিঁড়ির দিকে। থামে সিঁড়ির একেবারে দোরগোড়ায়। এদিকে দরজা খুলেই নিজের অর্ধাঙ্গিনীকে দুর্জয় দেখে উজ্জ্বল হাসি পড়ে ঠোঁটে। দরজা বাইরে পা বাড়ায় শুভাকে স্পর্শ করতে, কিন্তু ওর সামনে এগোতেই শুভা খিলখিলিয়ে এক দুষ্টু হাসি হেসে দৌড় দেয় নিচে। হকচকায় দুর্জয়, স্ত্রীর দুষ্টুমি বুঝতে সময় লাগে কিয়তক্ষণ। ততক্ষণে ও এসে দাঁড়িয়েছে সিঁড়ির রেলিংয়ে। ঝুঁকে নিচে তাকাতেই দেখে শুভা একদম শেষ ধাপে পৌঁছে ওপরে তাকিয়ে আছে। ঠোঁটে সেই দুষ্টুমি চলছেই ওর। দেখা দেখি দুর্জয়ও একই ভঙ্গিতে হেসে দেয়। এবার হকচকানোর পালা শুভার। এতদিনে মানুষটার এই হাসির সাথে বেশ অবগত হয়ে গিয়েছে সে। বেশি একটা সুবিধার না এই হাসি। শুভাকে লজ্জার সাগরে ডোবানোর মতন ক্ষমতা আছে এই হাসিতে।
ঠিক যেন ওর চিন্তাকেই সত্য প্রমাণ করতে দুর্জয় রেলিংয়ের ওপর 2 হাতের কনুই ভাঁজ করে তার ওপর ভর দিয়ে নিজের শরীর ঝুঁকিতে বলে ওঠে, সময় আমারও আসবে, তখনের জন্য তৈরি থাকিস। বলেই এক চোখ টিপে দেয় শুভার দিকে। তারপর এক হতভম্ব শুভাকে ওখানেই রেখে ঘুরে নিজের রুমে চলে যায়। আজ সকালের নাস্তার টেবিল জমে উঠেছে। আলোচনার মূল বিষয় এক বিয়ের মাঝ দিয়ে আরেক বিয়ের তৈয়ারি। যেখানে এই নিয়ে টেবিলে বসা যুব সমাজের মাঝে চলছে মুখ টিপে হাসাহাসি, সেখানে বড়রা বসেছেন রিসেপশনের দিনক্ষণ পাকা করার আলোচনায়। এসবের মাঝে শুভা পড়েছে ভারী বিপাকে। আজ বাকি বউদের সাথে ও নিজেও যোগ দিয়েছে সবাইকে খাবার সার্ভ করাতে। শাশুড়ি, চাচি, শাশুড়িরা মানা করার পরেও ও শোনেনি। কিন্তু এখন পড়েছে অস্বস্তিতে, কারণ এই বিষয়টা নিয়েই মূলত ছোটদের মাঝে চলছে দুষ্টুমি। দিশা, রাদিয়া ঠোঁট টিপছে শুভাকে। এমনকি পাশে দাঁড়ানো সেহেরেও মুখ লাল করে খাবার বাড়ছে। ওকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে কি পরিমাণ কষ্ট হচ্ছে ওর হাসি আটকে রাখতে। শুভার অস্বস্তি কয়েক ধাপ বাড়িয়ে দিতে আগমন হল দুর্জয়ের। ছাই রঙা টি শার্টে ভয়ঙ্কর রকমের সুদর্শন লাগছিল ওকে। শুভা আর চোখে একবার দেখেই বেহাল অবস্থা করে ফেলেছে নিজের। রুটির বাটি ধরে রাখা হাতটা সমান তালে কাঁপা শুরু করেছে। দুর্জয় টেবিলের কাছে এসে খুব স্বাভাবিকভাবেই নিজের আসনে বসে পড়ল। তবে প্রতিদিন ওর পাশে বসা রেদোয়ান আজ সেখানে বসল না। সে এসে দিশার পাশে জায়গা করে নিল, যেখানে প্রতিদিন শুভা বসে। শুভা এটা দেখে ভারী অবাক হয়। রেদোয়ানের কাছে যেয়ে আলতো গলায় প্রশ্ন করে, ভাইয়া, এইটা তো আমার জায়গা, আপনি এসে বসলেন যে? রেদোয়ান হেসে মাথা ঘুরায় শুভার দিকে। দুষ্ট হাসি ঠোঁটে নিয়ে বলে, আমাদের বাসার কিন্তু রুল আছে শুভা। খাবার টেবিলে স্বামী স্ত্রী পাশাপাশি বসে। বড় ভাইয়ার পাশে এতদিন আমি বসতাম আর আমার পাশে তোমার বোন। কিন্তু এখন তো আমাদের বড় ভাবি এসে গিয়েছেন, তাই আমার আর ওই সিটে বসা শোভা পায় না। যার সিট তাকেই দিয়ে দিলাম। বলেই দাঁতের পার্টি দেখিয়ে হাসে রেদোয়ান। ওর দেখা দেখি সেহের আর দিশাও সেই হাসিতে যোগ দেয়। ক্রমান্বয়ে সেই হাসি সংক্রামিত হয় রাদিয়া আর নুরাতের মাঝেও। একসময় আর পেটের ভেতর সেই হাসি ধরে রাখা সম্ভব হয় না। হো হো করে হেসে ফেলে পাঁচজন। এদিকে পরিস্থিতির আকস্মিকতায় শুভা লজ্জায় লাল নীল হওয়ার উপক্রম। রেদোয়ানের কথা প্রায় সবাই শুনেছে। বড়দের দিকে তাকানোর সাহসটুকুও হল না ওর। লতার ন্যায় নুয়ে পড়ল। এক পাও আগানোর সাহস জাগাতে পারল না মনে। এদিকে নাহার রেদোয়ানের কথা শুনে মনে মনে ভীষণ আত্মতৃপ্তি পান। তার ঘরের বউ চলে এসেছে। পরিবারটা পূর্ণতা পেয়েছে এই মিষ্টি মেয়েটাকে পেয়ে। তবে এই মুহূর্তে শুভার অবস্থাও বুঝতে পারেন তিনি। জড়বস্তুর ন্যায় দাঁড়িয়ে থাকা মেয়েটাকে দেখে ভীষণ মায়া হয়। তাই গলা পরিষ্কার করে দিশাকে ডেকে উঠেন। দিশা, ওঠ তো মা। শুভাকে বড় ভাইয়ার পাশে বসিয়ে তুইও ওর পাশে বসো। ছোট ভাইয়ার পাশে সেহের বসবে। মায়ের আদেশ মানতে দিশা ঝটপট উঠে এলো শুভার পাশে। ওকে নিয়ে টেবিল ঘুরে বসিয়ে দিল দুর্জয়ের পাশের চেয়ারটাতে। শুভার মাথা তখনও নিচু। প্লেটে হাত তুলে খাওয়ার শক্তিটাও যেন পাচ্ছে না। দিশা সেটা দেখে নিজেই প্লেট সাজিয়ে দিল ওকে। শুভা, খাওয়া শুরু কর আপু।
শুভা গভীর দম ফেলে মাথা উঠায়। খুব দ্রুত আশপাশে তাকিয়ে সব স্বাভাবিক দেখে আর চোখে নিজের ডান পাশে তাকায়। দুর্জয়কে দেখে একমনে খাবার খেতে। এই এতক্ষণ এত কিছু ঘটল, কিছুই যেন মানুষটার দৃশ্যপটে ধরা দিল না। নিজের ভেতরেই আশ্চর্য না হয়ে পারে না শুভা। সবার মাঝে এতটা নির্লিপ্ততা থাকে কিভাবে মানুষটা? ওর সামনে একান্তে তো পুরোই অশান্ত, অধৈর্য। হঠাৎ পাশ থেকে কিছু একটা পড়ার আওয়াজ পেয়ে শুভা হকচকিয়ে নিজের খেয়াল থেকে বের হয়। পাশ ফিরে দেখে দুর্জয়ের পাশে রাখা চামচ নিচে পড়ে গিয়েছে। ব্যস্ত হাতে শুভা বলে ওঠে, আমি উঠিয়ে দিচ্ছি। বলেই ঝুঁকে যায় ও। মাটিতে পড়ে থাকা চামচটার দিকে হাত বাড়ায়। তবে সাথে সাথেই অমসৃণ শক্ত হাতের বাঁধনে ধরা পড়ে। চোখ উঠিয়ে হাতের মালিকের দিকে তাকাতে দেরি হয় না ওর, তার আগেই একজোড়া পুরু ঠোঁটের সিক্ত আদরে ছেয়ে যায় শুভার অধৈর্যরা। সবকিছু এতটাই দ্রুত হয় যে শুভা বুঝে ওঠার আগেই শেষ হয়ে যায় সব। চামচটা উঠিয়ে নিজের আসনে নিজেকে ধাতস্থ করে শুভা। পাশে বসা দুর্জয়কে আবার আরো চোখে দেখে। একদম গো বেচারা ভাব নিয়ে খাবার খেয়েই চলেছে সে। অথচ কয়েক সেকেন্ড আগেও কি কানটা সবার অগোচরে করল সে? না, এই মানুষটা বেশ চালাক। এর দুষ্টুমি থেকে শুভাকে সাবধান থাকতে হবে। অন্তত রুমের বাইরে তো অবশ্যই। না হলে শুভা লজ্জায় আর কাউকে মুখ দেখাতে পারবে না। চলবে।